সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। যে চলে গেছে তার পেছনে এত ছোটাছুটি কান্নাকাটি কেন? এই নিয়ে তো হওয়ার কি আছে? এমনি তৃণমূলের দফা রফা হবে। সে আগে থেকে একে প্রচার একে করছে। কয়টা প্যান ফর্টি দাও, আর এছাড়া আমার কিছু বলার নেই। এর হয় কোথাও গ্যাসের প্রবলেমে ভুগছে, নয় এর থেকে পরিষ্কার হচ্ছে, এক হচ্ছে বংশ পাগল এদের, পুরো মানে প্যাথোলজিক্যাল লায়ার। থাকলে মুখ্য এটা নির্বাচন ভ্যানিশ কুমারের ছবি। আমি ওই ছবিটা কিনতে চাই, মানে 50-60 টাকায় যদি হয় আমি ছবিটা কিনবো। আর যখন আমার মন খুব খারাপ থাকবে ওই ছবিটা দেখলেই হাসবো। শুধু ধর্ণা মঞ্চ, সেটা কি রঙ্গমঞ্চে পরিণত হয়েছে? কারণ দেখা যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি আঁকছেন, কেউ ইংরেজি গান করছেন, কেউ কবিতা না, বলছেন। ইংরেজি গান করছেন সেটা ছেড়ে দাও, বাঙালি বাঙালি করে এখন ইংরেজি গান করছেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর ভাড়ামোটা দেখেছো? আমি ওটাই বলছি, ভুলে গেছো। ভাবতেও লজ্জা লাগে, ভাবতেও লজ্জা লাগে, যেটা আমার বাংলার মুখ্যমন্ত্রী। আসলে উনি ওখানে একটু রিল্যাক্স আউটিং এ তো যেতে পারেন না। এখন কলকাতার মধ্যেই একটু ডে আউট করলেন, আর কি ডে আউট না, 5 days আউট করলেন আর কি, এরকম যা বলা যায় আজকের ভাষা অনুযায়ী, সেটাই করলেন। বাংলার জন্য কিছু করতে যাননি, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন বিরাট ঝড় উঠবে, বাংলার মানুষ হয়তো কেঁদে পকিয়ে উঠবে ওনার এই যন্ত্রণা, উনি রাস্তায় বসে আছেন দেখে। আমি তো দেখলাম যে দলের লোকেরাই ছিল না, দলের লোকেরাই তো কেউ ওনার পাশে ছিল না। ভাইপো ছিল কিনা তাও জানি না। তুলি হাতে ভ্যানিশ কুমারের ছবি আঁকলেন মুখ্য নির্বাচন ভ্যানিশ কুমারের ছবি। আমি ওই ছবিটা কিনতে চাই, মানে 50-60 টাকায় যদি হয় আমি ছবিটা কিনবো। যখন আমার মন খুব খারাপ থাকবে ওই ছবিটা দেখলেই হাসবো। হ্যাঁ, যতবার ছবিটা দেখছি ততবার হাসি আসছে। হ্যাঁ, যে এমন পাগল দেশে আছে, খারাপ লাগে ভাবতে। ওনার ছবি তো কয়েক কোটি টাকায় বিক্রি হয়, আপনি 50-60 টাকা দেবেন? হতো। এই ছবিটা এখন কোথায় আছে? কোন জাদুঘরে, কোন মিউজিয়ামে স্থান পেয়েছে আপনি আমায় বলুন। এই ছবিটা আজকে এখন কোথায় আছে, যেটা উনি কালকে আগলেন? এই ঐতিহাসিক ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল, লাখ লাখ ভিউ হলো, লাইক হলো, কমেন্ট হলো, মজা হলো, ঠাট্টা হলো, ছবিটা কোথায়? ছবিটা কে নিয়ে গেছে আপনি বোঝান, খোঁজ দিয়ে বলুন। 50-60 টাকা তো আমি দাম দিয়েছি, সেটাও কেউ দেবে না। আবুল বাসার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পৃথিবীতে আসবেন না, মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং বিশ্ব চরাচর ধন্য হয়েছে, যখন তিনি থাকবেন না তখন তার গান ঘরে ঘরে ওনার এটা বাজবে। শুনেও আমি ধন্য হয়েছি, অত্যন্ত সম্মানীয়, কিন্তু সমর্থন করতে পারলাম, লজ্জা লাগলো, খারাপ লাগলো। যত দেখি তত নতুন আবুল বাশার দেখতে পাচ্ছি, সেই আবুল বাশার নেই, আগেকার যিনি ছিলেন তিনি আর নেই। হয়, মানুষের হয় পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। না, ওনাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, উনি টাকা দিয়ে সবাইকে কিনে নেবেন। উনি ওই 1,500 টাকা করে যুব ভাতা, হ্যাঁ, কি নাম, কি ভাতা, যুব সাথী, আচ্ছা, তারপরে লক্ষ্মী ভান্ডার, ভোট এলেই বাড়িয়ে দেওয়া, দিয়ে উনি মানুষকে কিনতে চাইবেন। ওনাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, ওনার কাছে টাকার পাহাড় আছে, ওনাকে কি টাকা কি কিনবে? পার্থর বাড়িতে যদি 52 কোটি বেরোয়, তাহলে ওনার বাড়িতে কত কোটি আছে এটা ভাবুন না আপনি, সেটা তাকে টাকা দিয়ে কেনা যায়? ইম্পসিবল। 5 দিন পর ধর্ণা মঞ্চ থেকে উঠে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কে উঠতে শুধুমাত্র বলেছিল? কি অভিষেক উঠতে বন্দ্যোপাধ্যায় কে বলেছেন বলেছিল? বলেই? কেউ? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো না যে ওখানে থাকলে পিসিমণির ঠান্ডা লাগবে, পিসিমণির গলা ব্যথা হবে, পিসিমণির আরো কি কি হয়েছে আমি জানি না, হ্যাঁ, এইগুলো সমস্যা হবে? আসলে উনি আর আমরা চাইছিলাম আরো থাক, উনি একদিন এক একটা উপহার দিচ্ছিলেন বাঙালি। একদিন বললেন যেমন একটা সম্প্রদায় আছে, আমরা না থাকলে তারা 1 সেকেন্ডে তোমাদের সবার 12টা বাজিয়ে দেবে। কাদের উদ্দেশ্যে বললেন? কার উদ্দেশ্যে বললেন? আমি বলছি, যদি তারা 12টা বাজায়, তৃণমূলের কর্মীদেরও ভাবতে হবে যে সেই 12টার মধ্যে তো তারাও থাকবে, তখন তো নাম দেখে চিহ্নিত হবে, দল দেখে নয়।
তখন তিনি নাম দেখে চিহ্নিত হবেন, দল দেখে নয়, যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মরতে হয়েছিল। এবং বলার সঙ্গে সঙ্গে রিয়াকশন 48 ঘন্টার ভেতরে আজকে সকালে পেয়ে গেছে বিজেপি কর্মীর মুখে গুলি। আমার বক্তব্য হচ্ছে যে আবার একদিন বললেন কারা লিফলেট বাড়ছে, কারা লিফলেট ডিস্ট্রিবিউট করছে, ওদের গ্রেপ্তার করো। যদি ওরা বিজেপি কর্মী হয়ে থাকে না, বিশ্বাস করো আমি চাই ওদের পায়ে গিয়ে একবার প্রণাম করে আসতে। বিজেপি কর্মীদের এই যে সাহস, যে তৃণমূলের সবাই ঢুকে তারা বিজেপির লিফলেট বিলি করছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি প্রণাম করব। এর আগে দেখেছি যে শিক্ষকরা, প্যারা টিচাররা তারা পোস্টার লাগিয়েছিল, তাদেরকে পুলিশ টানতে টানতে মারতে মারতে নিয়ে গেছে। হ্যাঁ, উনি বললেন গলায় দড়ি দিতে পারো না। আচ্ছা আপনি বলুন তো, একজন মুখ্যমন্ত্রী, তিনি বিজেপি হোক যেই হোক, তাদের বলছেন গলায় দড়ি দিয়ে মরতে, তার থেকে ওনার তো থুতু ফেলে ডুবে মরা উচিত, থুতু ফেলে ডুবে মরা উচিত। তারপরে আমরা কি দেখলাম, ওই মানে বিশ্ববিখ্যাত, হ্যাঁ, দা ভিঞ্চিও যদি দেখতেন এইটা, হ্যাঁ, তো কি বলবো আর, সেই ছবি একদিন দেখতে পেলাম, ফালতু মানে একটা এন্টারটেনমেন্ট পাচ্ছিলাম, সেটা নষ্ট হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার একনায়কতন্ত্র চালিয়ে বাংলার উপর অত্যাচার করছে, কিন্তু এই মাটি থেকে 26-এর লড়াইয়ে জিতবো এবং তারপর এখানে দাঁড়িয়ে ভারত দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন দেখবে। ছাড়ুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2000 পুলিশ নিয়ে এপাড়া থেকে ওপাড়া যায়, হ্যাঁ, এই মাঠ থেকে ওই মাঠে গেলে, নিজের কেন্দ্রে গেলে যে হেলিকপ্টারে যায়, সে স্বাধীনতার লড়াই করবে। আপনারা এইসব মালকে অতিরিক্ত গুরুত্ব দেন, এদের কোনো গুরুত্ব নেই বাজারে। পিসি না থাকলে, শুনুন আমি যতই বিরোধিতা, মমতা ব্যানার্জি না থাকলে না, হ্যাঁ, ওই যুব সাথীর ভাতাই নিতে হবে, এছাড়া ওর কপালে কিছুই জুটবে না। অমিত শাহকে নিশানা করে বলেন, আপনারা দুর্নীতিমুক্ত বাংলা করবেন, আপনার ডান পাশে বাম পাশে দেখুন সব কেলেঙ্কারিতে অভিযুক্তরা বসে রয়েছে, সবার উপর সিবিআই এর চার্জ রয়েছে, আপনি নিজেও তো একজন জেলখাটা আসামি। কি বললেন? আপনারা দুর্নীতিমুক্ত বাংলা করবেন, অমিত শাহকে বলা হচ্ছে যে আপনি নিজেও একজন জেলখাটা আসামি। প্রথম বলে রাখি, অমিত শাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেই অভিযোগগুলো মিথ্যে। সসম্মানে তাকে কোর্ট সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যাকে বলে নির্দোষ প্রমাণিত হবে। তারপরই উনি জনসমাজ এসছে। আর এখন বালু বই চোর, একটা চাল চোর, সেও গিয়ে মঞ্চে বসে থাকছে, সেও গিয়ে মঞ্চে বসে থাকছে। হ্যাঁ, ডান দিকে বাঁদিকে এইসব কথা বললে মানুষ খাবে না, মানুষ শুনবে না। এর আগেও দফায় দফায় আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে, এবার এক দফায় ভোট করে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিকভাবে মাজা কোমর শির দ্বারা সব ভেঙে মানুষ জবাব দেবে। ঠিক আছে, যদি মমতা ব্যানার্জি এক দফায় ভোট করলে মানুষের মানে বিজেপির মাজা কোমর শির দ্বারা সব ভেঙে দেয়, তাহলে 3 দফায় ভোট করবো, ঝামেলা শেষ। এই নিয়ে তো ভাবার কি আছে? এমনি তৃণমূলের দফা রফা হবে, সে 1 দফা হোক, 5 দফা হোক, 3 দফা হোক, 2 দফা হোক, দফা রফা হবে। এটা আসলে ওরা চাইছে কি বলতো, দেখবে ওই সিনেমা অনেক সময় ভিলেনরা বলে না, আরে গুলি চালা, গুলি কর, আমায় মেরে ফেল, আমায় মেরে ফেল। ওরা চাইছে যে 3 দিন ধরে মার খাবো কেন, 3 দিন ধরে বেজ্জত হবো, কারণ আমি একদিনেই ঢের হয়ে যাই জনতার ভোটে, সেটা চাইছে ওরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দিল্লি থেকে একজন আমলা ওনাকে ফোন করে বলেছেন যে এরা আরো বড় ষড়যন্ত্র করছে, গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো আত্মসাৎ করবে বিজেপির নেতারা, যখন কেওয়াইসি করতে যাবেন ভোটার কার্ড চাইবে, দিতে পারবেন না, নরেন্দ্র মোদী অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজেদের নামে করে নেবেন। এসব আজে বাজে কথা, এই সমস্ত আজে বাজে মিথ্যাচার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এবং এর থেকে পরিষ্কার হচ্ছে, এক হচ্ছে বংশ পাগল এদের, পুরো মানে প্যাথোলজিক্যাল লায়ার। হ্যাঁ, বাড়ির প্রত্যেক কটা মানুষই মিথ্যাবাদী, এত অল্প বয়সে এত মিথ্যা কথা বলে, একে মিথ্যাশ্রী দেওয়া উচিত। হ্যাঁ, আর যেগুলো বলছে সেগুলো আষাঢ়ে গল্প, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। আমি বলছি, কোঅপারেটিভ ব্যাংকে কিছু জায়গায় জোর জবরদস্তি করে, যেখানে যেখানে তৃণমূল জিতেছে, সাধারণ মানুষরা সেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে। একটা গরু চোর মানে একটা কয়লা চোরের কথায় মানুষ এতে আতঙ্কিত হবে না, ভয়ও পাবে না, কিন্তু যেটা করছেন সেটা সঠিক। সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক কে বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে চ্যালেঞ্জ করবে? কে কে মানে আপনি বলুন না, চাঁদ আর কি বলবার বলবো না,
হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে কার সাথে কার তুলনা করছে। উনি বলছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল যদি হয় আপনি সংসদে বিল আনুন যে একটি পরিবার থেকে একজনই হ্যাঁ, রাজনীতি বিলাই করবে। তুই পরের বার সংসদে গিয়ে দেখা, তারপর কথা বলবো। তাহলে উনি বিলে আজে বাজে সই কথার করে কোনো উত্তর দেবো না। রাজনীতি ছেড়ে দেবেন বলেছেন ও বিলে সই এমনি করে। ছাড়বে, 26-এর পর ও রাজনীতি কি করে করবে? 26-এর পর দেখুন, আবারও বলছি, এখনো মমতা ব্যানার্জিকেই দেখতে হয়, এখনো ওই শূন্যগায়া 72-এর মহিলাকেই বেচতে হয় তৃণমূলে। নতুন প্রজন্মের নেতারা কেউ চালাতে পারবে না। অভিষেক ব্যানার্জি ঠাঁট আছে, বাঁট আছে, কর্মচারীরা হাততালি দেয়, কিন্তু তার কর্মীরাও জানে যে আমার নেতা একটা চোর। রাষ্ট্রপতি আমাদের রাজ্যে এসেছিলেন, তার যে অনুষ্ঠান তাতে চূড়ান্ত অব্যবস্থা দেখা যায়। মমতা ব্যানার্জি বলছেন বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের কথা বলেছে, তাই রাষ্ট্রপতিকে রাজ্যে এনে পলিটিক্স করছেন, বেচতে চাইছেন। মানে রাষ্ট্রপতি এসেছিলেন শাসন জারি করবার জন্য। আগে থেকে একে প্রচার একে করছে। কয়টা প্যান ফর্টি দাও, আর এছাড়া আমার কিছু বলার নেই। এর হয় কোথাও গ্যাসের প্রবলেমে ভুগছে, নয় অ্যান্টাসিড, কিছু একটা সমস্যা হয়েছে, এটা মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে। রাষ্ট্রপতি একজন মহিলা, রাষ্ট্রপতি একজন আহ, দলিত সমাজ থেকে আসা রাষ্ট্রপতি, ভাই এমনি সেমনি নয়। আর তাকে আজ অব্দি কোন রাজনৈতিক অনুষ্ঠানে, কোন রাজনীতির বিতর্কের মধ্যে তাকে আপনারা পেয়েছেন? সেই রাষ্ট্রপতি এলে দেখলাম সামলাচ্ছে কে? সিভিক ভলেন্টিয়ার। এটা পশ্চিমবঙ্গে সম্ভব। এটা আসলে উনি ফেডারেল স্ট্রাকচারটার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটার বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করে দিয়েছেন। উনি এটাকেই আইন সংবিধান কিছুই মানছেন না। গ্যাসের দাম বাড়া প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার শুধু এটাই পারবে, প্রধানমন্ত্রী অপদার্থ এবং তার পুরো মন্ত্রিত্বটাই অপদার্থ। ঠিক আছে, আমরা অপদার্থ, আপনি নিজেকে পদার্থ প্রমাণ করুন। গ্যাসের সিলিন্ডার প্রতি মমতা ব্যানার্জি বা তার রাজ্যের সরকার যে শেষটা নেয়, সেই শেষটাই কয়েকদিনের জন্য ছেড়ে দেয়। এই যে গ্যাসের দামটা বেড়েছে, এটা টেম্পোরারি, এটা আবার সেটেল হয়ে যাবে। 2 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, 2 টাকা করে প্রতিদিন গ্যাসের দাম বেড়েছে হিসেব অনুযায়ী। আর যারা 26,000 মানুষের চাকরি গিয়েছে, তারা এর সমালোচনা করবে, এটা হতে পারে। সহজ একদম শেষ প্রশ্ন, যখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে দেখা করতে আপত্তি ছিল, আপনার এর সাথে, রাজ্যপালের সাথে হোটেলে দেখা করতে কোনো অসুবিধা ছিল, রাজভবনে শিলতানির ভয় ছিল, হোটেলে সেই ভয় ছিল না। মানুষ ডিগবাজি খায়, এত তাড়াতাড়ি এত বড় বড় ভল্ট মারলে লোকে হাসবে, লোকে হাসবে, লোকে তোমার ক্যারেক্টার বুঝতে পারছে। এবং সিভি আনন্দ বোসকে যদি সরিয়ে দিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিযোগটা প্রথম থেকে করছিলেন, সেই মানে সেই ঘটনাটা যে কত যথার্থ ছিল, কতটা যথার্থ ছিল, হ্যাঁ, এই বিভিন্ন শ্লীলতাহানি, ধর্ষণ, এইসব মামলাতে রাজ্যপালকে ফাঁসিয়ে, রাজ্যপালকে এইসব মামলাতে ফাঁসিয়ে রাজ্যপালকে যে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিলেন, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। যে চলে গেছে তার পেছনে এত ছোটছুটি কান্নাকাটি কেন? ভয়ে, যাতে গোপন ডিলগুলো কোনো কারণে বলে না ফেলে, গোপন ডিলটা যেটা করেছিলেন সেটা বলে না ফেলে। কথাগুলো বলেন, তার সঙ্গে আপনারা জানেন মোদিজির শাসনে ভারতের আদিবাসীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল। সব থেকে দুর্ভাগ্য, প্রথমেই আমরা বলতে চাই, মাননীয় মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যেদিন রাষ্ট্রপতি হন তার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন কিছু বিলুপ্তির পথে চলে যাওয়া আদিবাসী জনজাতিকে, তাদেরকে নির্দিষ্টভাবে এম্পাওয়ার করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। সেই মতো সারা ভারতের বিভিন্ন এই ধরনের বিলুপ্তির পথে চলে যাওয়া আদিবাসী যারা রয়েছেন, জনজাতি, সাঁওতালরা নয়, এদেরকে একটা ম্যাপিং করা হয়। সেই ম্যাপিংয়ে আমাদের এই রাজ্যে বীরভূম, টোটো এবং লোধা, এই 3টি জনজাতি সম্প্রদায়কে ম্যাপিং করা হয় এবং তাতে প্রায় 75,000 লোক এই মুহূর্তে, গত বছর অবধি ওটা 69-এর কাছাকাছি ছিল,
এই মুহূর্তে ওটা প্রায় 75-এর কাছাকাছি, 70-72-এর কাছাকাছি। তাদের জন্য পিএম জনমন বলে একটি 24,104 কোটি টাকার প্রকল্প আসে। সারা ভারতের সমস্ত রাজ্যে এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার স্টেট কমিটি বানাননি, ডিস্ট্রিক্ট কমিটি বানাননি। ফলে পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের টোটোরা এই ব্যবস্থা থেকে বঞ্চিত। এখানে বিনা পয়সার বাড়ি, বিনা পয়সায় বাড়িতে নলের জল, 100 দিন নয় 125 দিনের কাজের যাবতীয় গ্যারান্টি এবং পড়াশোনার সুবিধা ইত্যাদি বহু রকম ব্যবস্থা করা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে দেননি। আর তার সঙ্গে বিভিন্ন সময়ে যেভাবে, আবারও বলছি, আদিবাসী সমাজের জল, জঙ্গল, জমি এবং মহিলাদের সংগ্রাম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেই জন্য তাদের দিক থেকে একটা প্রশ্ন বারবার করা হয়েছে যে আদিবাসীদের ভোট তো দিদিমণি আপনাদের চাই, কিন্তু তাদের ঐতিহ্য, তাদের প্রতিনিধিদের জন্য আপনাদের মনে কোনো জায়গা নেই। যারা আদিবাসীদের নিয়ে এইরকম ভাবে ছিনিমিনি খেলেন, আদিবাসী সমাজ তাদের পরিত্যাগ করেছেন এবং আদিবাসীদের সম্মান দরকার, তাই বিজেপি সরকার স্লোগান দিয়ে সারা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ আজ বিজেপির সঙ্গে এসেছে। এই প্রসঙ্গে আজকে মাননীয় আমাদের তাপসদার হাত দিয়ে আজকে আমরা একটি প্যাম্পলেট আপনাদের সামনে প্রকাশ করছি। সেটি হচ্ছে বিজেপির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফ থেকে, বিজেপি পশ্চিমবঙ্গের তরফ থেকে প্যাম্পলেট আমরা এনেছি আপনাদের সামনে। এটি একটি 2 পাতার প্যাম্পলেট। আমরা দুদিকে এই জিনিসটিকে আমরা বলেছি যে ঠিক কি করা যেতে পারে এবং কি বিষয় আছে এবং কি ঠিক চলছে আদিবাসী সমাজের উন্নয়নের নামে, আদিবাসীরা ঠিক কি করছেন বা কোন দিকে নিয়ে যাচ্ছেন এনাদেরকে, সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এবং এই জিনিস সবাই জানে, আমরা শুধু কিছু পরিসংখ্যান দিচ্ছি। এই পরিসংখ্যান আমরা ভারতীয় জনতা পার্টি পেয়েছি সরকারি নথি থেকে, হাইকোর্টের নথি থেকে, মিডিয়ার বিভিন্ন রিপোর্ট থেকে এবং বাকি আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী ভাই বোনদের অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ।